হজ যাত্রায় কমেছে বিমান ভাড়া, সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা, ন্যূনতম খরচ 5,05,000 টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত, আবারও অস্থির ডলারের বাজার। একদিকে অনুমোদনের অপেক্ষায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, বাড়ছে ব্যয়ের পরিমাণ ও সময়। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। বিমান ভাড়া কমিয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজ 6,15,000 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ 5,05,000 টাকা খরচ হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ন্যূনতম ব্যয় ধরা হয়েছে 5,13,000 টাকা। ধর্মমন্ত্রী জানান, সামগ্রিক হজ ব্যয়ও আগের বছরের তুলনায় কমেছে। ইসলামের অন্যতম ফরজ ইবাদত হজ। প্রতি বছর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির আশায় শামিল হন পবিত্র মক্কা নগরীতে। মঙ্গলবার সরকারিভাবে হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, যা চলতি বছর ছিল 4,67,000 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,000 টাকা, আর বেসরকারি সাধারণ প্যাকেজ 5,13,000 টাকা। খরচ বাড়েনি দাবি করে এর ব্যাখ্যাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেটের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। মন্ত্রী বলেন, গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ 2-এ সেবা সুবিধাদি কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তিনি জানান, বিমান ভাড়া গত বছরের চেয়ে প্রায় 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। 2027 সালের হজ নিবন্ধন শেষ হবে 24 সেপ্টেম্বর। হজ ফ্লাইট শুরু 8 এপ্রিল। 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন, প্যাকেজের সময় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে একীভূত হওয়া 5 ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে। ব্যাংকটির বর্তমান পর্ষদ ও প্রশাসকদের নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ব্যাংক 5টি গ্রাহকদের এক নেটওয়ার্কের আওতায় আনতে সিবিএস বা কোর ব্যাংকিং সিস্টেম দ্রুত চালু করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়। ইসলামী ব্যাংকে যখন ওরা বুঝিয়ে দেওয়ার সময় হবে তখন এগুলো বুঝিয়ে দিয়ে তারা চলে আসবে। ইতিমধ্যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের জন্য পরিচালক চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেছেন। ব্যাংকের জন্য ব্যবস্থাপনা পরিচালক চিফ এক্সিকিউটিভ অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং তারা কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের জোরদার নজরদারি কিছুটা শিথিল হতেই বাড়ছে ডলারের বাজার। 1.25 টাকা বেড়ে 123 টাকা 60 পয়সা দরে বিকোচ্ছে মার্কিন মুদ্রা। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে, আমদানির চাপ, ধীর রপ্তানি ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে কিছুটা বেড়েছে ডলারের দর। অবশ্য বাজার পরিস্থিতি বলছে উল্টো গল্প। মাসুমিয়ার প্রতিবেদনে দেখুন এর বিস্তারিত। 1.5 বছর স্থিতিশীল থাকার পর ফের চড়া ডলারের বাজার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুনের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন একটু একটু করে বাড়ছে। রিজার্ভ বাড়লেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দাম 75 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 60 পয়সায়, যা 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ বছরের শেষ সময়ে এসে ঋণ পরিশোধ ও বিভিন্ন আমদানি ব্যয় বাড়ায় ডলারের উপর সাময়িক এই চাপ বেড়েছে। এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় বাজারের
চাহিদা এবং যোগানের ভিত্তিতে। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো আছে, আশা করছি এই সহসাই এটা আবার কমে আসবে। তবে হিসাব বলছে 2024-25 অর্থ বছরে দেশে যত ডলার এসেছে তার চেয়ে 0.30 বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে বদলেছে সেই চিত্র। দেশে এসেছে 7.10 বিলিয়ন ডলার, বিপরীতে 4.10 বিলিয়ন ডলার সরকারের খরচ হয়েছে। ফলে বছর শেষে দেশে 3 বিলিয়ন ডলারের ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমদানির চাপ, ধীর রপ্তানির প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে ডলারের চাহিদা বেড়ে বিনিময় হার ঊর্ধ্বমুখী হচ্ছে। অনেক সময় অনেক ব্যাংক ডলার ধরে রাখে। আমরা পূর্বের বছরগুলোয় দেখেছি সেখানে কিছু কিছু ব্যাংক ম্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে। সেগুলো এই মুহূর্তে আছে নাকি আমরা জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়তো সেই জায়গাগুলোর মনিটরিংয়ে রাখবে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু ডলারের দাম বর্তমানে যেটা বাড়ছে, এর বড় কারণ হলো ইম্পোর্ট ধীরে ধীরে গ্রো করছে, ডলারের ডিমান্ডের উপর চাপ বাড়ছে। এত কিছুর মাঝেও রেমিটেন্স প্রবাহ রয়েছে স্বাভাবিক। তবে বাজার স্থিতিশীল রাখতে আন্তঃব্যাংক ডলারের লেনদেনে কঠোর নজরদারির নিশ্চিতে জোর দেন বিশ্লেষকরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। 2017 সালে শুরু হওয়া প্রকল্প শেষ হওয়ার কথা 5 বছর পর, অথচ 9 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র অর্ধেক। নতুন করে নকশা পরিবর্তন করায় ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। সময় বাড়ছে আরও 5 বছর। বলছিলাম ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। উন্নয়নের নামে তৈরি হওয়া এই শ্বেত হস্তি প্রকল্প অনুমোদনের জন্য আবারও তোলা হচ্ছে একনেক সভায়। দেলোয়ার দুলানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যানজট এড়িয়ে রাজধানীর সাথে চট্টগ্রাম বন্দর ও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে সহজ যোগাযোগের লক্ষ্যে নেওয়া হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। যোগাযোগ করিডোর স্থাপনের মাধ্যমে যা দ্রুত সময়ে সংযোগ বাড়াবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে। 2017 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা 5 বছরে, অথচ 10 বছরে কাজ শেষ হয়েছে অর্ধেক, যার কারণে বেড়েছে সেবা খাতের স্থাপনা ও ভূমি অধিগ্রহণ জটিলতা। তাই দ্বিতীয়বারের মতো সংশোধন করা হচ্ছে প্রকল্পের প্রস্তাব। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নেয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল 16,901 কোটি টাকা। 2 দফায় ব্যয় বাড়ানোর পর যা গিয়ে ঠেকেছে 26,581 কোটি টাকায়, যেখানে চীনের ঋণ 13,242 কোটি টাকা। বড় বড় প্রকল্প নেওয়ার সময় যে সম্ভাব্যতা যাচাই, যেটা আমরা বলি টেকনিক্যালি এবং ফিনান্সিয়ালি, সেটা অনেক সময় আসলে অনেকটা আমাদের কাছে এখন ফর্মালিটির মতন। কাগজে কলমে একটা এই ধরনের অ্যানালিসিস করতে হবে, সেজন্য আমরা করছি। আমরা যে প্রাইসটা নির্ধারণ করি, কস্ট অ্যাসেসমেন্ট করি, আমাদের কিন্তু এক্সপার্ট নাই। চায়নার সাপোর্টেড যে প্রজেক্টগুলো, এগুলো ডিরেক্ট কন্ট্রাক্টিং, একটাই প্রতিষ্ঠান এবং তার সঙ্গে আমার নেগোশিয়েট করে কস্ট নির্ধারণ করতে হবে। তো সেখানে যদি ইনফ্লেটেড কস্ট নির্ধারণ হয়, আমার তো ধরারও কোনো সুযোগ নেই। প্রকল্পটিতে বাড়ছে সময়ও। বাণিজ্যিক চুক্তির 5 বছর পর ঋণ চুক্তি হওয়ায় প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নতুন প্রস্তাবে সময় বাড়ছে 2030 সালের জুন পর্যন্ত। ঢাকা সাভার মহাসড়ক এদিকে আশুলিয়া গিয়ে যুক্ত হচ্ছে, এবং আমরা যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার কথা বলছি, সেক্ষেত্রে এটা তো যখন এটা টেকনিক্যাল ফিজিবিলিটি করা হয়েছে, এই মোড়ের মধ্যে সলিউশনটা কিন্তু দেওয়া হয়নি। 24 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ডে গিয়ে। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা। 2030 সালের মধ্যে 121টি কূপ খনন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে সরকার, যা থেকে মিলতে পারে 1491 MMCFD গ্যাস। সচিবালয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কথা বলেন। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। অন্তত আমি সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে খুবই কঠোর লড়াই করব, কারণ আমার তো নিজস্ব একটা অ্যাক্টিভিজম আগেই ছিল। একটা রাষ্ট্র কাউকে যদি গুম করে, কাউকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করে, সে আর রাষ্ট্র থাকে না, সে মাস্তানে পরিণত হয়।
বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়লেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। 2025 সালে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় 45%, কিন্তু অর্থনীতির আকারের তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে আফ্রিকার উগান্ডা, ঘানা ও কঙ্গোর থেকেও। অর্থনৈতিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান তৈরি সহ প্রযুক্তির বিস্তারে বিদেশি বিনিয়োগ বা এফডিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও বিদেশি বিনিয়োগ সূচকে বাংলাদেশ আফ্রিকার দরিদ্র দেশ কঙ্গো, ঘানা কিংবা উগান্ডার চেয়েও পিছিয়ে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটার্ডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট প্রতিবেদনে উঠে আসে 2025 সালে দেশে এফডিআই এসেছে $1.78 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় 45% বেশি। তবে এই প্রবৃদ্ধির পরেও বিদেশি বিনিয়োগ টানার প্রতিযোগিতায় এগোতে পারেনি বাংলাদেশ। আমাদের যে এফডিআই যেটা আমরা দেখছি এটা এখনও অনেক দেশের চেয়ে আমরা পিছনে আছে। আমাদের যে লেভেলে ইকোনমি হওয়ার কথা, আপনি উগান্ডার উদাহরণ দিলেন, উগান্ডার ইকোনমি আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু উগান্ডার এফডিআই $3-4 বিলিয়ন, আমরা কিন্তু অনেক কম। আমাদের পটেনশিয়ালটা অনেক বেশি, সেই আমাদের আরও এফডিআইটা আরও অনেক বেশি 5-6 বিলিয়ন বা 10 বিলিয়ন হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে না। প্রতিবেদন বলছে আফ্রিকার দেশগুলো জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ভিত্তিক মেগা প্রকল্পে বিনিয়োগ আকর্ষণ করতে পারলেও পিছিয়ে বাংলাদেশ। পুনর্বিনিয়োগ কিছুটা বাড়লেও কমেছে নতুন বিনিয়োগ। যারা বিদেশি বিনিয়োগ আসবে তারা কিন্তু সামনের 10-15 বছর নিয়ে চিন্তা করবে অ্যাটলিস্ট। হ্যাঁ, আগামী 10-15 বছরে আমাদের যে মুদ্রানীতি, আমাদের যে ফিসকাল পলিসি, আমাদের ট্যাক্স পলিসি, আমাদের কাস্টম ডিউটি ইত্যাদি, এই সমস্তগুলো আমাদের এক্সপোর্ট সিস্টেম, এইগুলোর যে ধারাবাহিকতা এবং স্টেবিলিটি, এর উপর কিন্তু বিনিয়োগ ডিসিশনটা ইনভেস্ট করে। বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো, প্রযুক্তি সহ পরিবেশের মতো গুরুত্বপূর্ণ সূচকে পিছিয়ে বাংলাদেশ। ইতিবাচক সাড়া পেতে প্রশাসনিক জটিলতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।